নমস্কার, আমি রাজীব চলে এসেছি আকাশ বার্তা সঙ্গে নিয়ে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। কে করবে বাজিমাত, কার হাতে থাকবে আগামী 5 বছর এ রাজ্যের ক্ষমতার রাশ, তা জানতে আমরা কথা বলছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন দুই হেভিওয়েট বাম প্রার্থী, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ও দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। একজনের অস্ত্র গলায় মেঠো গন্ধ, যা তাকে একাকার করে দেয় প্রান্তিক মানুষজনের সঙ্গে। অপরজনের ইউএসপি ঝকঝকে শহুরে বাচনভঙ্গি। প্রথমজন মীনাক্ষী মুখোপাধ্যায়, যার ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো রাজ্যের দুই হেভিওয়েট রাজনীতিকের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে ভোটে লড়ার অভিজ্ঞতা। অন্যজন দীপশিতা ধর, যিনি গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে লড়তে গিয়ে প্রচারের ঝড়ে ভাঁজ ফেলে দিয়েছিলেন দুধে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কপালে। বামফ্রন্টের তরুণ ব্রিগেডের পোস্টার দল এই জোড়া ফলাকে এবার ফের বিধানসভা ভোটের ময়দানে নামিয়েছে সিপিআইএম। মীনাক্ষী লড়ছেন উত্তরপাড়া থেকে, দীপশিতার কাঁধে দায়িত্ব দমদম উত্তরের। 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজিত হতে হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে, আর দীপশিতাকে তো মাত্র 2 বছর আগে লোকসভায় পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। সেই পরাজয়ের ধাক্কা সামলে ফের লড়াইয়ের ময়দানে নামার মানসিক জোর আপনারা কোথা থেকে পাচ্ছেন? নন্দীগ্রাম থেকে উত্তরপাড়া গোটা লড়াইটা, গোটা জার্নিটাই লড়াইয়ের ময়দানেতেই আমরা ছিলাম। ফলত এই লড়াইটা আরও বেশি তীক্ষ্ণ হয়েছে, আরও বেশি গতি পেয়েছে এবং মানুষের কাছে আরও বেশি ভরসা পেয়েছি এবং নিজেরা আরও বেশি আত্মবিশ্বাসী। কারণ আমি নির্বাচনে জিতে এমএলএ এমপি হব, এই কারণে আমি রাজনীতিতে আসি। আমি রাজনীতিতে এসেছি কারণ আমি বিশ্বাস করি আমার সমাজের একটা পরিবর্তন হওয়া প্রয়োজন। সমাজে এমন বহু মানুষ যারা আমাদের মতো সাধারণ পরিবার থেকে উঠে আসে, আমার মতোই তাদের সব্বার স্বপ্ন দেখার অধিকার রয়েছে। সেই স্বপ্নগুলো সাকার করার জন্যই তো আমাদের লড়াই। এবং এই নির্বাচনকে আমরা এই পথ পরিবর্তনের একটা টুল, একটা হাতিয়ার হিসেবে দেখি। ফলে সেক্ষেত্রে নির্বাচনে লড়াকে আমরা আমাদের সাংগঠনিক কিছুটা রাজনৈতিক কাজ হিসেবেই দেখছি। ফলে ওই একটা নির্বাচনে হার বা কোনো নির্বাচনে জিত, কোনো নির্বাচনে জেতা যেমন আমাদের খানিকটা ওভার কনফিডেন্ট করে তোলে না, সেরকম কোনো নির্বাচনে হার আমাদের ডিসঅ্যাপয়েন্ট করে না। আমরা একটা লড়াই, একটা আন্দোলন, একটা আদর্শের জন্য সেই রাস্তায় বলিয়ান থাকি। দীপশিতা 2016 সালে বাম কংগ্রেস জোট পেয়েছিল 77টা আসন, আর 2021 সালে আপনারা নেমে এলেন শূন্যে। এবার তো লোকে বলছে লড়াইটা শুধুমাত্র বিজেপি আর তৃণমূলে, আপনারা কি বলছেন? আরএসএস এর বিরুদ্ধে আমাদের লড়াই। আরএসএস এর দুটো টিম, একটা তৃণমূল, একটা বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এই মানে ধর্ম নিয়ে রাজনীতি, কর্মসংস্থান বন্ধ করার রাজনীতি, এই সবটাই দুজনে মিলে করেছে। আমরা দুজনের বিরুদ্ধে লড়বো। তৃণমূল বিজেপির নেতারা এক দল থেকে অন্য দলে চলে যেতে পারেন, কোথাও কোনো অসুবিধা হয় না, কেউ প্রশ্ন করেন না। সেই দলে গিয়ে তার এমএলএ হয়ে যান, এমপি হয়ে যান, মন্ত্রী হয়ে যান, কেউ প্রশ্ন করে না। শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে বিজেপির বিরোধী দলনেতা, তিনি তো একসময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন এবং তৃণমূলের যা যা সমস্যা, নন্দীগ্রামের সময় আমরা যা যা কার্যকলাপ দেখেছি, সব কিছুর দোষে তো উনি দোষী। আজকে উনি বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিন তো সাফ সুতরা হয়ে যেতে পারেন না। ফলে আমরা মনে করি তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধে লড়াই। বিজেপি অবশ্যই এর মধ্যে থেকে আরও বেশি ভয়ঙ্কর, কারণ তারা একটা ফ্যাসিবাদী দল। তারা একেবারে ধর্ম নিয়ে রাজনীতি করতে চান, একটা এমন রাষ্ট্র বানাতে চান যেটা আমাদের সংবিধানের বিরোধী। মমতা ব্যানার্জি বা তৃণমূলের খুব আদর্শের ব্যাপার নেই, যেখানে টাকা কামাতে পারবেন সেদিকে তারা চলে যাবেন। যদি ওনার টাকা কামানোর জন্য, ইলেকশনে জেতার জন্য মাথায় সাদা কাপড় পরে ইনশাল্লাহ সুবহানাল্লাহ করতে হয়, করে ফেলবেন। ওনাদের যদি টাকা কামানোর জন্য, ইলেকশনে জেতার জন্য রামনবমীর মিছিল করতে হয়, গেরুয়া পতাকা হাতে নিয়ে চলতে হয়, সেটাও করে ফেলবেন। এবং এইটা করে আলটিমেটলি আরও বেশি বিজেপির সাহায্যটা করেন। ফলে বিজেপি তৃণমূল দুজনের বিরুদ্ধেই আমাদের লড়াই, আরএসএস এর বিরুদ্ধে লড়াই। তৃণমূলের বিরুদ্ধে এখানে আমাদের লড়াই, তৃণমূলকে হারিয়ে এখানে আমরা নির্বাচনে জিতব। মীনাক্ষী, 15 বছর ধরে একটা সরকার চলছে, স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করে। গত কয়েক বছরে তো দেখা গেছে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ জমা হয়েছে, এই ক্ষোভকে কাজে লাগাতে পারবেন? মানে এই ক্ষোভটাকে কোনো পলিটিক্যাল পার্টিকে কেন কাজে লাগাতে হবে? এই ক্ষোভটাকে যাতে না হয় তার জন্যই তো সরকারের কাজ। তার মানে স্পষ্ট যে সরকার কাজ করেনি, তাহলে যে সরকার কাজ করেনি সেই সরকার কেন থাকবে? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে চেপে যা যা বক্তৃতা করছেন সেগুলো মিথ্যে কথা।
আর তাহলে বিগত 5টা বছরে মানুষের এই ক্ষোভ নিয়ে বিজেপির লড়াই আন্দোলন কী ছিল? রাস্তাতেই তো একমাত্র লাল ঝান্ডাই ছিল, আর তো কেউ ছিল না। দীপশিতা, 2011 সালে দমদম উত্তর কেন্দ্র জিতেছিল তৃণমূল কংগ্রেস। 2016-তে তা আপনারা আবার পুনর্দখল করেন, আর 2021-এ আবার হাতছাড়া। এখানে আপনার প্রতিদ্বন্দ্বী রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলবেন, লড়াইটা কঠিন? আমার প্রার্থী সম্পর্কে কিছু বলার নেই, আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আমরা খালি এটা বলবো, আমরা তো বলি বারবার যে উনি হাই প্রোফাইল ক্যান্ডিডেট, উনি মন্ত্রী, অফকোর্স উনি হাই প্রোফাইল, হেভি ওয়েট ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই এলাকার মানুষের যেটা বেসিক পরিষেবা, এই যে আপনি বসছেন, আপনিও নিশ্চয়ই মশার ভালোবাসা উপভোগ করছেন। একটা মন্ত্রীর কনস্টিটিউয়েন্সিতে রাস্তাঘাট নিকাশি ব্যবস্থার এরকম খারাপ অবস্থা হবে আমরা কেউ আশা করতে পারিনি, আমি ব্যক্তিগতভাবে নিজেও আশা করতে পারিনি। একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আমলে তার যে পুরো হাসপাতাল, সেই পুরো হাসপাতালে বেড থাকবে না, খালি রেফার করে দেওয়া হবে, আমরা ভাবতে পারিনি। এই এলাকায় গত বছর বাড়িতে জমা জলে ডুবে একটা দুধের শিশুর মৃত্যু হয়েছিল হেভি ওয়েট প্রার্থীর। মানে আমরা এটা খুব কোনো ইন্টেরিয়ার জায়গায় হলে আমরা বুঝতে পারতাম, কলকাতার একদম পাশে, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে এয়ারপোর্ট, সেখানে দাঁড়িয়ে নিজের বাড়িতে জমা জলে একটা শিশু মরে যাচ্ছে, তার সম্পর্কে কি কথা বলবো? তার রাজনীতি নিয়ে প্রশ্ন তুলতে হয়, তাদের এফিসিয়েন্সি নিয়ে, তৃণমূল দলের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলতে হয়। বিধানসভায় শূন্য, লোকসভাতেও তথৈবচ। কংগ্রেসের সঙ্গে জোটও নেই। কালিম্পং থেকে কাকদ্বীপ একটাই প্রশ্ন, বামেদের খরা কি এবার কাটবে? আন্দোলনে সিপিআইএমের খরা ছিল? স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে লড়াই কারা করেছিল? সিপিআইএম। রাজ্য সরকারের ফেলে দেওয়া নোটশিট, ফেলে দেওয়া নোটিশ, ফেলে দেওয়া বিজ্ঞপ্তি ফিরে তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। বিজেপির সরকার 8 ঘন্টার কাজটা তুলে দেওয়ার জন্য শ্রম কোডকে জারি করেছে। তার বিরুদ্ধে কারা লড়েছে? বামপন্থীরা ছাড়া, সিপিআইএম ছাড়া, শ্রমিক সংগঠন CI2 ছাড়া, বা অন্যান্য যারা শ্রমিক সংগঠন আছে তৃণমূল বিজেপি বাদ দিয়ে। আন্দোলনের খরা ছিল নাকি? 100 দিনের কাজ তো বন্ধ করে দিল বিজেপি, লুটেপুটে খেয়েছে তৃণমূল। 100 দিনের কাজকে বাঁচানোর জন্য লড়াই কারা করেছে পশ্চিমবঙ্গের মাটিতে? সিপিআইএম। তো ফিরে নির্বাচনী ইশতেহারে বলেছি যে 200 দিনের কাজ গ্রামে এবং শহরে 120 দিনের কাজকে আমরা গ্যারেন্টি করব। কারা লড়াই করেছে? যখন জাল স্যালাইন বেরোলো, এই সমস্ত ওষুধ কোম্পানির কাছ থেকে যারা ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছে তৃণমূল বিজেপি, এই গোটা প্রসেসটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা তো লাল ঝান্ডা করেছে, জিতেছে। ইলেকটোরাল বন্ডের নামে ভোটের চাঁদা এই সমস্ত কোম্পানি, এই সমস্ত কারখানার মালিকদের কাছ থেকে নিতে দেবে না। ভেজাল স্যালাইনের কারখানার গেটে তালা তো বামপন্থীরা লাগিয়েছে। আরজি করের আন্দোলনে খরা ছিল নাকি? কারাই লড়াইটা শুরু করেছিল? বামপন্থীরা। ফলত বামপন্থীরা লড়ছে রুটি রুজি, মান মর্যাদা, মেয়েদের নিরাপত্তা, শ্রমিকের কাজের দাম, শুধু এইগুলোর জন্য। ফলত রাস্তাতে আন্দোলনের খরা নেই। আর যেখানে আন্দোলনের খরা নেই সেখানে বিধানসভার ভেতরেও লড়াইয়ের খরা থাকবে না, মানুষ লড়বে। আমরা যদি শূন্যর খরা না কাটে, তাহলে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের, তাদের যে দুর্দশা, তাদের জীবন যে শূন্য হয়ে যাওয়া, তাদের জীবনের খরা কাটবে না। আমার আগামী প্রজন্মের খরা কাটানোর জন্যই আমাদের জিততে হবে। আপনারা যখন ব্রিগেড করেন তখন জনঢল নামে, আপনারা মিছিল করলে প্রতিদ্বন্দ্বীরা কেঁপে যায়, কিন্তু ইভিএমের প্রতিফলন দেখা যায় না কেন? তার মানে আপনি বলছেন 8 ঘন্টার কাজের বিরোধিতা করা ব্যর্থতা, জাল স্যালাইনের কারখানার গেটে তালা দেওয়াটা ব্যর্থতা, আরজি করের গাড়ি আটকে দেওয়াটা ব্যর্থতা, জয়নগর ফারাক্কাতে দাঁড়িয়ে থেকে পুলিশের চোখে চোখ রেখে লড়াই করাটা ব্যর্থতা, ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে সরকারি কর্মচারীরা এই আন্দোলন করতে গিয়ে শাসকের চোখে চোখ রেখে তারপরে তারা পানিশমেন্ট পেয়ে গেলেন, এগুলো ব্যর্থতা। যারা প্রচুর সিট পেয়েছেন, যারা 77টা বিজেপির MLA হয়েছেন, তাহলে তারা জিতে নিয়ে তারা সফলতা অর্জন করলেন। আর সফলতা অর্জন করে নিয়ে গ্যাসের দাম 60 টাকা, ইলেকটোরাল বন্ডে টাকা, ঘুষ, দুর্নীতি, চাকরি বিক্রি, মিড ডে মিলের চাল চুরি, গরু পাচার করা, বালি পাচার করা, কয়লা পাচার করা, এগুলো হচ্ছে সাফল্যতা। তাহলে পশ্চিমবঙ্গের সাফল্য এবং ব্যর্থতার প্যারামিটার, মাপকাঠি এবং মূল্যায়নগুলোকে পাল্টাতেই লাল ঝান্ডা ফিরে বিধানসভাতে থাকবে। এইটা আমি এগ্রি করি না একদম। এটা কেন এগ্রি করি না জানেন? কারণ কি, আপনি যখন ব্রিগেডের সমাবেশ দেখছেন, তাতে যদি আপনি 3 লাখ, 4 লাখ, 5 লাখ লোকও দেখেন, সেটা বাংলার যে টোটাল পপুলেশন, তার ফ্র্যাকশন অফ
না। এবং এলাকাতে আমরা যখন মিছিল করছি, যে লোকগুলো তৃণমূলের সমস্ত হুমকি ধমকি সহ্য করে আমার মিছিলে হাঁটছেন, তিনি আমাকে ভোট দেন, এটা আমি বিশ্বাস করি না। এক তো সাইলেন্ট ভোটার্স, তাদের একটা রোল থাকে। আর একটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে বিগত 2011 পর থেকে স্পেশালি এই যে মৃত ভোটার, ডেড ভোটার, তারা যে লাগাতার তৃণমূলকে ভোট দিয়ে গেছেন এসআইআরে, তো সেই সংখ্যাও বেরিয়েছে। এই বিধানসভার ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় 20,000। যে 20,000 মানুষ যাদের আসলে কোনো অস্তিত্ব নেই, যারা তৃণমূলের একেবারে লয়াল ভোটার ছিলেন, তাদের সঙ্গে তো সাধারণ মানুষ পেরে উঠবেন কী করে? সে তো বুঝলাম, কিন্তু বিগত নির্বাচনগুলোতে শুধু বামেদের রক্তক্ষরণই দেখেছি আমরা। কোন মন্ত্রবলে মীনাক্ষী দীক্ষিতারা এবার ভোটের পার্সেন্টেজ বাড়াবেন? আপনি বলতে চাইছেন যে 50% ভোট পেয়ে তুমি চুরি করো আর 2% ভোট পেয়ে তুমি লড়াই করো না। বিধানসভার ভেতরটা 50% ভোট পেয়ে চুরি করার, বিধানসভার ভেতরটা 35% ভোট পেয়ে, 40% ভোট পেয়ে 77টা বিজেপির এমএলএ থেকে গিয়ে আর চোরগুলোকে বহাল তবিরতে পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে আয়েস করে বসতে দেওয়ার জন্যে সব রকম ব্যবস্থা করে দেওয়া, তাহলে ভোট পার্সেন্টেজ নিশ্চয়ই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে নির্ধারণ করছে না। আজকে আনএডেড মাদ্রাসা, আজকে যারা ভোকেশনাল যে সাবজেক্টগুলো আছে তার জন্য যারা টিচার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, তাদের আজ কী অবস্থা? সয়েল টেস্টিং করছে, তাদের কী অবস্থা? থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুল, অফিস, আদালত চলছে, তাদের কী অবস্থা? বিগত 15টা বছরে একটা আইন বলুন এদের পাশে দাঁড়ানো, বিগত 12টা বছরে বিজেপির আইন বলুন এদের পাশে দাঁড়ানো। তাহলে ভোট পেয়ে, সিট পেয়ে, পার্সেন্টেজ পেয়ে পশ্চিমবঙ্গের লাভ হয়েছে কি? বরং যারা সিট পায়নি, কিন্তু 2024 লোকসভাতেও প্রায় 1 কোটির কাছাকাছি 70 লক্ষের বেশি ভোট পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে তো লাল ঝান্ডা। তাহলে যদি লড়তে হয় শ্রমজীবীদের জন্য, যদি লড়তে হয় মেয়েদের নিরাপত্তার জন্য, যদি লড়তে হয় সরকারি স্কুল হসপিটালকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের মানুষ জোট বাঁধছে। শুধু আমরা নই, বিকাশ চন্দ্র ভট্টাচার্য থেকে শুরু করে যারা যারা নির্বাচনে লড়ছে বা যারা নির্বাচনে লড়ছেন না, শতরূপদা হতে পারে, সৃজন হতে পারে, আমরা সবাই আলটিমেটলি একটা ব্যবস্থার বদলের জন্য লড়ছি। খালি ক্ষমতার বদল নয়, ব্যবস্থার বদল। যে ব্যবস্থায় একজন মানুষ রাজনীতিতে এই জন্য আসবেন না যে রাজনীতিতে আসলে কামানো যায়, বা এই কারণে রাজনীতিতে আসবেন না যে রাজনীতি আসলে আমি 4টে সিন্ডিকেট করব, 5টা ক্লাবের নেতা হব, আমার গলায় সোনার চেন, 2টো স্করপিও গাড়ি, 3তলা বাড়ি হবে। তারা রাজনীতিতে আসবে কারণ তারা রাজনৈতিকভাবে কিছু ভাবেন, তাদের কিছু ভিশন আছে, তাদের মনের মধ্যে কোথাও কিছু স্বপ্ন রয়েছে। আমরা চাই এই ব্যবস্থার বদল। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, প্রচুর মানুষ আমাদের বিশ্বাস করেন, প্রচুর মানুষ আমাদের ভরসা করেন, আরও বেশি ভরসা করতে চান। আমরা আশা করবো আমরা সেই ভরসার উপযুক্ত হয়ে উঠব। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের সাম্প্রতিক নির্বাচনগুলোতে লোকসভা, বিধানসভা, এমনকি পঞ্চায়েত এবং পুর নির্বাচনেও সহিংস নির্বাচন দেখেছে রাজ্যের মানুষ। এবারে নির্বাচন কমিশন তো কোমর বেঁধে নেমেছে। তাহলে কি মনে হচ্ছে যে এবার বাংলার ভোটচিত্রটা একটু পাল্টাবে? কমিশনের হুঙ্কার তো আমরা খুব, কমিশনের প্রতি কোনো বিশ্বাস আস্থা নেই, এবং যেভাবে কমিশন এসআইআর প্রক্রিয়া করেছেন তাতে বাঙালি মানুষ যারা ডি ভোটার হয়েছেন তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। আমি বহু মানুষকে চিনি, আমার ক্লাসমেট, হিন্দু একটি মেয়ে যাকে ছোটো থেকে আমরা একই স্কুলে পড়েছি, সে বলেছে তার নাম কাটা গেছে, পাসপোর্ট অবধি জমা দিয়েছিল, যা যা লিস্ট ডকুমেন্টে আছে, আবার ডকুমেন্ট যা লিস্টে আছে সবটা জমা করেছিল, তারপরে তার নাম কাটা গেছে। মতুয়া অংশের মানুষ, রাজবংশী, আদিবাসী, মুসলমান, তাদের কথা আমি ছেড়েই দিই। এই যে বিপুল অংশের মানুষের নাম বাদ দিয়ে যে ভোট করার চেষ্টা ওরা করছেন, এটা তো পরিষ্কার যে বিজেপি আলটিমেটলি যেন তেন প্রকারেণ এই রাজ্যকে দখল করতে চাইছে, এবং তার সাংঘাত হয়েছে তৃণমূল। তারা একদিকে এসআইআর এর ইস্যুটাকে সলভ না করে সেটাকে রাজনৈতিক ইস্যু বানিয়েছে, ভয় দেখিয়েছে, দেখো বিজেপি তোমাদের ভোটাধিকার কেড়ে নেবে, আমার সঙ্গে আসো। কিন্তু ওই মানুষগুলোর ভোটাধিকার বাঁচানোর জন্য তৃণমূল কী করেছে? পলিটিক্যাল অপটিক্স তৈরি করা ছাড়া, কোর্টে গিয়ে উনি সওয়াল করা ছাড়া পশ্চিমবঙ্গের সরকার কেন একটা বিল পাস করতে পারলো না? এই যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, বেগম, বিবি, খাতুন, এই সমস্ত কারণে যাদেরকে হেনস্থা করা হলো, সেইটা হেনস্থা করা যাবে না কেন? একটা অর্ডিন্যান্স আমাদের অ্যাসেম্বলি থেকে পাস করা যাবে না কেন? বিভিন্ন জায়গায় যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কার প্রয়োজন ছিল রাজ্য সরকারের দেওয়ার কথা, তারা সেটা কেন দিলেন না? কিসের জন্য দিলেন না? এই যে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কি অপরাধ বলুন তো ওদের? আমরা আমাদের মতোই তো দাঁড়াও, আপনাদের মতোই দাঁড়াও।
তাহলে এই ইলেকশন কমিশন আলটিমেটলি যেটা একটা ভয়ের পরিবেশ তৈরি করলেন, মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন, ইলেকশন কমিশনের উপর খুব আমরা ভরসা রাখছি না, আমরা মানুষের উপর ভরসা রাখছি। মানুষ বুঝতে পেরেছেন তৃণমূল বিজেপি দুজনে মিলে তাদেরকে ঠিক মানুষ মনে করেন না, ভোটার মনে করেন। যতক্ষণ আপনি আমাদের ভোট করবেন, যতক্ষণ আপনার ভোটে যদি আমি এমএলএ এমপি হব, আমি কোটি কোটি টাকা কামাতে পারবো, ততক্ষণ তোমার জীবনের মূল্য আছে। যেদিন তুমি আমাকে আর ভোট করতে পারবে না, তখন ওই বাঁচো মরো আমার কিছু যায় আসে। নির্বাচনী প্রচারে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের একাংশ রোজই প্রায় সভা করছেন এ রাজ্যে এসে। হেভিওয়েটদের এই প্রচারের ভিড়ে আপনারা হারিয়ে যাচ্ছেন না তো? কেন চষে বেড়াচ্ছেন? কেন 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 চষে বেড়াচ্ছেন? কেন কিসের জন্য ভোট চাইছেন? চাল চুরি করার জন্য? বছরের পর বছর মেধাবী ছেলেমেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রেখে আর ঘুষের মাধ্যমে চাকরি দেওয়ার জন্য কেন চষে বেড়াচ্ছেন? ডিআর লটারির কাছে 500 কোটি টাকা চাঁদা নেবার জন্যে, সিএসসির কাছ থেকে ইলেকটোরাল বন্ডের নামে চাঁদা নেবার জন্যে, বগটুয়ে তৃণমূলকে পুড়িয়ে মারবে তার জন্য চষে বেড়াচ্ছেন। আরজি করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে নিলেন তার জন্য চষে বেড়াচ্ছেন। কিসের জন্য চষে বেড়াচ্ছেন? আর উনি চষছেন, লোক হচ্ছে ওনাদের মিটিংয়ে। বিজেপি পশ্চিমবঙ্গে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছেন, ক্ষমা চান। পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বন্ধ করে দিলেন, ক্ষমা চান। 8 ঘন্টার কাজের আইনটাকে তুলে দিলেন, ক্ষমা চান। আপনারা ব্রিজভূষণ সিং, কুলদীপ সেনগার, প্রজ্বল রেভান্নাদের পার্টি, আপনারা আরজি করের বিচার করবেন? আপনাদের সিবিআই বিগত 6টা মাস ধরে, 1টা বছর ধরে এই লড়াই চালিয়েছে। ক্ষমা চাইতে হবে বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। কি হচ্ছে? উনি যদি প্রচার করেন, প্রচার করে কি বলছেন? আসবেন, প্রচার করবেন, তাতে কোনো অসুবিধা নেই। আলটিমেটলি তারা যেখানে যেখানে ক্ষমতায় আছেন, তারা কীভাবে রাজ্য চালাচ্ছেন আমরা সবাই জানি। আমার মনে হয় না সাধারণ মানুষ তার কথা বিশ্বাস করবে। এই যে এত ইরান নিয়ে আমাদের সবাইকে বলে না বামপন্থীদের, যে তোমরা বিদেশি নিয়ে এত কথা বলো কেন? ইরানের যুদ্ধে আসলে কি হয় আমরা তো দেখলাম। ইরান আমেরিকার যুদ্ধে আমাদের যে গ্যাসের দাম বেড়ে গেল, 56 ইঞ্চি প্রধানমন্ত্রী কিছু আটকাতে পারলেন না। যে মানুষ রান্না করতে যাচ্ছেন তিনি বুঝছেন নরেন্দ্র মোদী কী জিনিস, তার বিদেশ নীতি কতটা ফ্লপ, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কতটা ফেলিওর। আমি বিশ্বাস করি না, মানুষ তাদের বিশ্বাস করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প করেছেন। গ্রামের মেয়েরা সাইকেল পেয়ে উপকৃত। কিভাবে দেখছেন একে? মানুষ বিপদে আছে, রুটি রুজির সংকটে আছে, সরকারের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। তাদের হাতে মিনিমাম কয়েকটা টাকা গুঁজে দিয়ে নয়, তাদেরকে আত্মনির্ভর করা, তাদেরকে একটা রোজগারের জায়গা করে দেওয়া, তাদের মান সম্মানকে সুরক্ষিত করা এবং তাদেরকে সেফটি সুরক্ষা দেবার জন্যে পুলিশ এবং আইনি শাসনকে পরিচালনা করা। আর এগুলো করতে গেলে মহিলা বা পুরুষ হতে হয় না, মানুষ হতে লাগে। তারা মানুষ হয়েছেন কিনা আগে তার জবাব দিন। মমতা ব্যানার্জি নিয়ে আসেনি। এই যে সাইকেলের কথা আপনি বললেন, এটা আগে ছিল, আমাদের সময়ও ছিল। এই স্কলারশিপের কথা আমাদের সময়ই ছিল, কিন্তু এটাকে আমরা ইউনিভার্সাল করিনি। আমাদের মনে হয়েছিল যার প্রয়োজন, আমার তো ভাড়ার সীমিত, সেই ভাড়ারে আমি কোনখানে টাকা খরচা করব। আমাদের চেষ্টা ছিল যে আমরা বেশি বেশি করে স্কুল খুলি, সেই স্কুলে ছেলে মেয়েদের চাকরি দিই, তাদেরকে বেতন দিই, তাদেরকে দিয়ে দিই, যাতে সেই স্কুলে এই যে সাইকেল চালিয়ে তো আমি যাবো কোথায়? আজকে আমি সাইকেল কিনছি ঠিক, কিন্তু মমতা ব্যানার্জির আমলে কতগুলো স্কুল বন্ধ হয়েছে, 5000 স্কুল প্রায় বন্ধ হয়ে গেছে। 8 লাখ ছাত্রছাত্রী আগেরবার তারা পরীক্ষা দেননি। বাল্যবিবাহে আমরা এগিয়ে যাচ্ছি, মেয়েদের স্কুল ড্রপ আউটে আমরা এগিয়ে যাচ্ছি, মেয়েদের কম বয়সে মা হয়ে যাওয়া তাতে আমরা এগিয়ে যাচ্ছি, নারী ধর্ষণ, নারীদের উপর আক্রমণে আমরা এগিয়ে যাচ্ছি। আমি সাইকেল দিচ্ছি ঠিকই, কিন্তু সে সাইকেল চালিয়ে স্কুলে যাবে না তার শ্বশুর বাড়ি যাবে সেটা সুনিশ্চিত করতে পারলাম না। আমি রূপশ্রী দিলাম ঠিকই, কিন্তু রূপশ্রী পাওয়ার পর আমার মেয়েটা একটা চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, নাকি 16, 17, 18 বছর বয়সে তার বিয়ে হয়ে যাবে, এটা আমরা সুনিশ্চিত করতে পারলাম না। আজকের ঘটনা, আমি ক্যাম্পেইন করছি, একটা এইটুকুনি মেয়ে সিঁদুর পরে জিন্স টপ পরে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে তোর বয়স কত রে? বললো 18। আমি শিওর 18 হয়নি, 16-17 বছরের বয়স, মানে ছোট্ট গোল বাচ্চা, আপনি দেখলে বুঝবেন। এবং ওর এ নিয়ে কোথাও কোনো কুণ্ঠা নেই। আমাদের ছোটবেলায় কম বয়সে বিয়ে হয়ে যাওয়া যে একটা সামাজিক ইভিল, এটা আমরা সমাজে খানিকটা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আজকে এই যে সচেতনতার জায়গাটা, সেটাই পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী একেবারে ধুলিস্যাৎ, একেবারে ডাইলিউট করে দিয়েছে। আপনারা দল রাজনীতি সমর্থন করেন? আমরা বলি ভাতা প্রয়োজন যে মানুষের অসুবিধা রয়েছে, কিন্তু ভাতা না ওই অনেকটা মাল্টিভিটামিনসের মতো। আপনি ভাত খাবেন, ডাল খাবেন, সবজি খাবেন, তারপর যেখানে যা অভাব আছে তারপরে আপনি ভাতা বা মাল্টিভিটামিন খাবেন। আপনি ভাত ডালের জোগাড় না করে খালি মাল্টিভিটামিন দিলে তো শরীর বাঁচবে না। একসময় তো আলতা দিয়ে খবরের কাগজে কাস্তে হাতুড়ি এঁকে প্রচার করতেন, কিন্তু এখন যুগ বদলেছে।
বিভিন্ন রাজনৈতিক দলে কর্পোরেট কালচার, আপনারও কি সেই কালচারেই গা ভাসাচ্ছেন? তো এখন অবধি যতগুলো আপনি পোস্টার দেখেছেন, আমার এই বিধানসভার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একটাও পেড পোস্টার না। ছেলেমেয়েরা তাদের নিজেদের হয়তো ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছে, কাজ করতে করতে আধ ঘন্টা সময় বার করেছে যে একটা পোস্টার বানাই, নিজে নিজে ভেবেছে যে এই প্রোগ্রামটা করলে আমাদের কেমন হয়, আচ্ছা এইটা যদি আমাদের ক্যাচ লাইন হয় তাহলে কেমন হয়। তারা নিজেদের জীবনে যা যা শিখেছেন সেইটা পার্টিকে উজাড় করে দিয়েছে। সেখানে খুব এই যে কর্পোরেট যেভাবে অন্য জায়গায় এজেন্সি কাজ করছে, পিআর এজেন্সি কাজ করছে, আমাদের সেই কিচ্ছুটা নেই। এবং আমি চাই বামপন্থী রাজনীতি যেন কখনো এই পিআর এজেন্সি, এই কর্পোরেটাইজেশন অফ কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স তার মধ্যে পানা বাড়ায়, তাহলে আর বামপন্থাদের মানে বামপন্থীদের আর বামপন্থা থাকবে না। সময় আরও একটা বিরতির, দেখতে থাকুন আকাশ বার্তা সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি দুই হেভিওয়েট সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপশিতা ধরের সঙ্গে। আচ্ছা, রাজ্যে তো কর্মসংস্থান নেই, বহু কলকারখানা বন্ধ, কিন্তু বিজেপি তৃণমূলের প্রচারে কোথাও তো নতুন শিল্পায়নের কথা নেই, কি বলবেন? পশ্চিমবঙ্গে 15টা বছর দিয়ে তোলাবাজি, সিন্ডিকেট এসবের রাজ চলেছে। যেখানে তোলাবাজি সিন্ডিকেটের রাজ চলে সেখানে ইন্ডাস্ট্রি আসে না। আর বিজেপি, আরএসএস, এরা তো এদের ঘোষিত এজেন্ডা, এরা তো ইন্ডাস্ট্রি বানাবে না, এরা তো সরকারি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র চালাবে না। কতবার বলবে? অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, এরা তো বারে বারে নিজেরা উচ্চারণ করে বলেছেন যে সরকারি কাজের জায়গা চালানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ডিমনিটাইজেশন আর পাইপলাইন করে এগুলোকে জলের দরে বেসরকারি হাতে বেচে দেওয়া। নিজেরা মুখে বলছেন, তারপরেও যদি আপনারা বলেন যে ওরা কাজের কথা বলছেন না, আপনাদেরকে বলবো ওরা আসলে কি বলছে সেগুলো ভালো করে শুনুন। কর্মসংস্থান নিয়ে আপনারা কি বলছেন মানুষকে? কর্মসংস্থান না হলে তো এটা হবেই না। আপনাদের মনে থাকবে 2006-এ বুদ্ধবাবু যখন বলছেন যে আমাদের শিল্পনীতিকে ঢেলে সাজাতে হবে, এই ভয় থেকেই বলছেন যেখানে শিল্পায়ন না হলে আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে। তাই হয়েছে। আজকে আপনি এই চত্বরে বাড়িগুলো খুঁজুন, সব ছেলেমেয়েরা কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, কেউ মুম্বাই, কেউ পুনেতে গিয়ে বসে আছে, কারণ কাজ নেই, বাংলায় কাজ নেই। বাংলায় যদি কাজ তৈরি করতে হয়, বাংলায় যদি কর্মসংস্থান তৈরি করতে হয়, তাহলে আপনাকে এই যে রাজনীতিটাকে পয়সা কামানোর জায়গা, রাজনীতিটা তোলাবাজির জায়গা, সেইটাকে ফার্স্ট টাইম বন্ধ করতে হবে। আপনার সাধারণ ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে, পাশ করছে, তাদেরকে চাকরি দিতে হবে। এসএসসি, পিএসসি প্রতি বছর চালু করতে হবে, না করলে হবে না। মীনাক্ষী দীপশিতাদের হার না মানা প্রচেষ্টাকে রইল আকাশ হাটের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। আগামী দিন কে থাকছেন আমাদের সঙ্গে জানতে চোখ রাখুন আকাশ হাটে, প্রত্যেক শুক্র, শনি ও রবিবার সন্ধ্যে ঠিক 6:30টায়। ভালো থাকবেন।